আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব দে সিঙ্গার নিবেদিত নতুন একটি টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের বিষয় প্রাথমিক সঙ্গীতের তত্ত্বীয় ধারণার পঞ্চম পর্ব। আমরা এর আগে 4টি পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেব। বরাবরের ন্যায় স্ক্রিনে আমাদের প্রশ্নগুলো চলে আসবে, পাশাপাশি আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আসুন এবার অনুষ্ঠানে ফিরে আসি। আমাদের প্রথম প্রশ্ন, ঠাট রাগ বা জনক রাগ কাকে বলে? হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে 10টি ঠাটে অনেক রাগ থাকলেও প্রত্যেকটি ঠাটে একটি প্রধান রাগ থাকে। মূলত ঠাটের নামকরণ করা হয় ঠাট থেকে উৎপন্ন কোনো প্রধান রাগের নামানুসারে। যে প্রধান রাগের নামানুসারে ঠাটের নাম নির্ধারিত হয়, ওই প্রধান রাগটিকে ঠাট রাগ বা জনক রাগ বলে। যেমন বিলাবল ঠাটের জনক রাগ রাগ বিলাবল, খাম্বাজ ঠাটের জনক রাগ রাগ খাম্বাজ ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, বাট, তেহাই ও বোলতান কাহাকে বলে? প্রথমে আসি, বাট কাহাকে বলে? একটি রাগের বন্দেশকে সুর ও তাল রূপ পরিবর্তন না করে গানের পদগুলো নানা ছন্দ ও লয়ে প্রকাশ করাই বাট। অনেকে বাটকে লয়কারী নামেও বলে থাকেন, কারণ বাট হলো লয়ের কাজ। আবার এই লয়ের কাজ যেহেতু লয়কারী, তাই বাট ও লয়কারী একই জিনিস। এবার তেহাই কাহাকে বলে? রাগ সঙ্গীতের একটি রাগের বন্দেশের কোনো পদকে বা কোনো বাক্যকে তাল রূপ পরিবর্তন না করে পরপর 3 বার প্রকাশ করাই তেহাই। এই তেহাই লয়ের পরিবর্তন না করে সমান্তরাল লয়ে অথবা দ্রুত লয়ে প্রকাশ করা যেতে পারে। এবার বোলতান। বোল হিন্দি শব্দ। বোল অর্থ বাণী এবং তান অর্থ টানা। শাস্ত্রীয় সঙ্গীতের কোনো রাগে বন্দেশকে যখন তানের মতো দ্বিগুণ লয়ে গানের কথা বা বাণীর সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে বোলতান বলে। মূলত গানের বোল ও বাণীর সাহায্যে তান করা হয় বলে এর নামকরণ বোলতান হয়েছে। পরবর্তী প্রশ্ন, ধ্বনি ও নাদ কাহাকে বলে? প্রথমে আসি, ধ্বনি কাহাকে বলে? স্বরের সৃষ্টি ধ্বনি থেকে। দুটি পদার্থ বা জিনিসের মধ্যে পরস্পর আঘাত এবং ঘর্ষণের ফলে যে কম্পনের সৃষ্টি হয় এবং তা থেকে যে শব্দ বের হয় তাকেই ধ্বনি বলে। ধ্বনি 2 প্রকার, মধুর ধ্বনি বা নাদ এবং কর্কশ ধ্বনি। এবার মধুর ধ্বনি বা নাদ কাকে বলে? সঙ্গীত উপযোগী যে মধুর ধ্বনি বা আওয়াজ শুনতে পাওয়া যায় তাকেই নাদ বলে। আবার স্থির ও নিয়মিত আন্দোলন থেকে যে মধুর ধ্বনি উৎপন্ন হয়, সাংগীতিক পরিভাষায় তাহাকেই নাদ বলে। পরবর্তী প্রশ্ন, উচ্চাঙ্গ সঙ্গীতে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করা যায়। প্রাথমিক অবস্থায় আমরা হারমোনিয়াম দিয়ে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে থাকি। কিছুদিন পর সুরের জ্ঞান লাভ হবার পর তানপুরা, সুরমণ্ডল, সারেঙ্গি, এসরাজ এর যে কোনো একটির সাহায্যে রাগ সঙ্গীত পরিবেশন করা যায়। অবশ্য তানপুরা এবং সুরমণ্ডল নিজে বাজানো গেলেও এসরাজের বা সারেঙ্গির সহযোগী ব্যতীত পরিবেশন করা যায় না। অবশ্য প্রত্যেক অবস্থাতেই লয় তাল ঠিক রাখার জন্য তবলার সাথে সাধনা অপরিহার্য। তবে ধ্রুপদ, ধামার পরিবেশনকালে তবলার পরিবর্তে পাখোয়াজ যন্ত্রটি ব্যবহার করতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, তালের আবর্তন কাহাকে বলে?
যে কোনো তালের সোম থেকে শুরু করে পুরো তালটি বাজিয়ে পরবর্তী সোম পর্যন্ত একবার ঘুরে আসাকে এক আবর্তন বলে। এভাবে যতবার ঘুরবে তত আবর্তন হবে। পরবর্তী প্রশ্ন, লোকসঙ্গীতের বিভিন্ন ধারাগুলি কি কি? লোকসঙ্গীতে অনেকগুলি ধারা রয়েছে, যেমন পল্লীগীতি, ভাওয়াইয়া, জারি গান, সারি গান, বাউল গান, কবি গান, গম্ভীরা, হাসন রাজার গান, লালন গীতি, রাধারমণের গান, দূরবীন শাহের গান, মনমোহন দত্তের গান, শাহ আব্দুল করিমের গান, আঞ্চলিক গান, বিজয় সরকারের গান, ভবা পাগলার গান, বিচ্ছেদী গান, নাচের গান, পালা গান, চটকা গান, যাত্রা গান, পুঁথি গান, সাঁওতালি গান, মাইজ ভান্ডারী গান, ছাদ পেটার গান, লোকগীতি, ভাটিয়ালি, মারফতি, মুর্শিদি, ঝুমুর গান, সাম্পানের গান, এরকম আরও অনেক। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রসঙ্গীতের প্রধান পর্যায় কয়টি এবং কি কি? রবীন্দ্রসঙ্গীতে প্রধানত 6টি প্রধান পর্যায়। এই 6টি পর্যায় হল পূজা পর্যায়, প্রেম পর্যায়, প্রকৃতি পর্যায়, স্বদেশ পর্যায়, বিচিত্র পর্যায়, আনুষ্ঠানিক পর্যায়। এর পরবর্তী প্রশ্ন, নজরুল সঙ্গীতে কি কি ধারা আছে? নজরুলের গানের মধ্যে সুর প্রধান ও বাণী প্রধান এই উভয় রীতি দেখা যায়। নজরুলের রাগ সঙ্গীত আমেজ থেকে সুর প্রধান গান এবং কবি প্রতিভা থেকে এসেছে বাণী প্রধান গান। তিনি শুধু রাগ সঙ্গীতকেই গান সীমাবদ্ধ রাখেননি, তিনি একাধারে রচনা করেছেন গজল গান, কাব্যসঙ্গীত বা প্রেম গীতি, ঋতুসঙ্গীত, খেয়াল, রাগ প্রধান, হাসির গান ইত্যাদি সহ মোট 12টি প্রধান ধারায় তার গানগুলি তিনি লিখেছেন। সেই ধারাগুলি হল কাব্যগীতি, রাগ প্রধান, গজল, উদ্দীপনামূলক গান, ভক্তিগীতি, ইসলামী গান, দেশাত্মবোধক গান, বিদেশি সুরের গান, লোকগীতি, হাসির গান, হিন্দি গান ও গীতিনাট্য। এবার পরবর্তী প্রশ্ন, গীতবিতান ও স্বরবিতান কাহাকে বলে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানগুলো সবগুলো একত্র করে একটি বই রচনা করেছেন, একটি গ্রন্থে সংকলন করে গেছেন। সেই গ্রন্থের নামই হল গীতবিতান। সর্বপ্রথম 1931 ইংরেজি সনে 3 খণ্ডে গীতবিতান প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী গ্রন্থন বিভাগ তা প্রকাশ করেছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথের ইচ্ছে অনুযায়ী গীতবিতান অখণ্ড প্রকাশিত হয় 1938 সনে। গীতবিতানের সূচি অনুযায়ী এতে সংকলিত গানের সংখ্যা 2232টি। এবার আসি স্বরবিতান কাহাকে বলে। রবীন্দ্রনাথের রচিত গানগুলির সুরের মূল ভিত্তি ধ্রুপদ রক্ষণশীল। রবীন্দ্রনাথ এর বশবর্তী হয়ে তার গানও পরিবর্তন বিমুখ করেছেন। রবীন্দ্রনাথ তার গানগুলি যে সুরে সুরারোপিত করেছেন তিনি ঠিক সেরকম সুরে ধরে রাখতে চান, তাই তিনি গানের সুরগুলি স্বরলিপি করে পর্যায়ক্রমে অনেকগুলি খণ্ডে তা প্রকাশ করেন। এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 64 এবং পরবর্তীতে আরও কিছু প্রকাশ পাবে, কারণ রবীন্দ্রসঙ্গীতের অনেক গান স্বরলিপি তৈরি হলেও বই আকারে এখনও বের হয়নি। এরূপ এক একটি খণ্ডকে স্বরবিতান বলে। এই স্বরবিতানগুলি প্রকাশ করে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ।
স্বরবিতান প্রথম খণ্ড প্রকাশিত হয় 1935 সালে। স্বরবিতান প্রতিটি খণ্ডে প্রায় 25 থেকে 30টি গান ও তার স্বরলিপি রয়েছে। রবীন্দ্রনাথের 2232টি রচিত গানের মধ্যে এখনও প্রায় 1600 গানের স্বরলিপি বই আকারে বের হয়নি, স্বরবিতানে প্রকাশ পায়নি। তাই আমরা আশা করি যে স্বরবিতানের পরবর্তী খণ্ডগুলোতে সেই গানগুলো আমরা পাব। একটি রাগের শাস্ত্রীয় পরিচয়ের বিষয়গুলি সংজ্ঞাসহ বলো। একটি রাগে শাস্ত্রীয় পরিচয়ে প্রধান 10টা বিষয়ে জানা থাকা দরকার, যেমন ঠাট, আরোহণ অবরোহণ, জাতি, বাদীস্বর, সমবাদী বা সম্বাদী স্বর, বিবাদী বা বর্জিত স্বর, অঙ্গ, রূপ, পরিবেশনার সময়, পকর স্বর। এই 10টি হলো প্রধান বিষয়। এবার আসি আমরা এগুলো কাকে বলে। ঠাট কাকে বলে? যে সূত্র বা কাঠামো হতে একটি রাগ সৃষ্টি হতে পারে সেই কাঠামোকে ঠাট বলে, অর্থাৎ সা ও পা সহ বিভিন্ন প্রকার স্বর সপ্তককে ঠাট বলে। আরোহণ অবরোহণ। একটি রাগে কি কি স্বর ব্যবহৃত হবে তা সেই রাগের আরোহণ অবরোহণেই প্রকাশ থাকে এবং তা পাওয়া যায় আমাদের শাস্ত্রীয় পরিচয়। এবং এই আরোহণ অবরোহণ রাগের একটি প্রধান বিষয়, কারণ এই আরোহণ অবরোহণের উপর ভিত্তি করেই পুরো রাগটি আমাদের পরিবেশন করতে হয়। এবার হলো জাতি কাকে বলে। জাতি বা বর্গ। একটি রাগের আরোহণ অবরোহণের স্বর সংখ্যা নিরূপণের রাগের শ্রেণীবিভাগকে জাতি বা বর্গ বলে। অর্থাৎ একটি রাগের আরোহণে কয়টি, অবরোহণে কয়টি স্বর ব্যবহৃত হবে, অর্থাৎ আরোহণ ও অবরোহণের প্রকৃতি কেমন হবে তা প্রকাশ করাই জাতি বা বর্গ। এই জাতি বা বর্গ 3 প্রকার। যখন 7টি স্বর ব্যবহৃত হয় তখন সম্পূর্ণ জাতি, যখন 6টি স্বর ব্যবহৃত হয় তখন স্মারক বা ক্ষারক জাতি, যখন 5টি স্বর ব্যবহৃত হয় তখন ঔরব জাতি। 5টি স্বরের কমে কোনো রাগ সৃষ্টি হতে পারে না এবং হয় না। এবার আসি বাদী স্বর কাকে বলে। একটি রাগে যে স্বরটি বারংবার ব্যবহারে রাগকে শ্রুতিমধুর করে তোলে, অর্থাৎ যে স্বর একটি রাগে সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় ওই নির্দিষ্ট স্বরকে বাদী স্বর বা অংশ স্বর বলে। এবার সমবাদী বা সম্বাদী স্বর। সাধারণত বাদী স্বরের পরে রাগ সঙ্গীতে যে স্বরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাকে সমবাদী বা সম্বাদী স্বর বলে। বিবাদী স্বর বা শত্রু স্বর। সাধারণত বিবাদী স্বর বলতে শত্রু স্বরকেই বোঝানো হয়। যে স্বর রাগে ব্যবহৃত হলে রাগের রূপ পরিবর্তন হয় সেই নির্দিষ্ট স্বরকে বিবাদী স্বর বলে। তবে ওস্তাদগণ বিভিন্ন রাগে এই জাতীয় স্বর ব্যবহার করে রাগকে শ্রুতিমধুর করে তোলেন। এবার অঙ্গ। সাধারণত রাগ সঙ্গীতে অঙ্গ বলতে বোঝানো হয় রাগটি কোন সপ্তকে গাওয়া হবে। তাই বলা যায় একটি রাগ পরিবেশনকালে কোন সপ্তকের প্রাধান্য পাবে তা প্রকাশ করাই অঙ্গ। সাধারণত রাগ সঙ্গীতে বাদী স্বরের দ্বারাই অঙ্গ নির্ণয় হয়। অঙ্গ 2 প্রকার, পূর্বাঙ্গ ও উত্তরাঙ্গ। রূপ বা রস কাকে বলে। সাধারণত রাগ পরিবেশনের ভাবভঙ্গি বা রাগের প্রকৃতি প্রকাশ করার অবস্থাকে রূপ বা রস নামে অভিহিত করা হয়। এই রূপ বা রস 9 প্রকার। 1 নম্বর
শৃঙ্গার রস 2, হাস্যরস 3, করুণ রস 4, বীর রস 5, শান্ত রস 6, আতঙ্ক রস 7, রৌদ্র রস 8, বিভৎস রস 9, অদ্ভুত রস। এই 9 প্রকার রূপ বা রসের মধ্যে বর্তমান রাগ সঙ্গীতে শৃঙ্গার রস, করুণ রস, বীর রস, শান্ত রস, এই রসগুলিরই ব্যবহার বেশি দেখা যায়। এবার আসব রাগের সময় বা রাগ পরিবেশনের সময়। সব সঙ্গীত যখন তখন ভালো নাও লাগতে পারে। যেমন কোনো সুখ বা আনন্দের সময় যদি দুঃখ বা বিরহের গান গাওয়া হয় তবে কারো ভালো লাগবে না। আবার দুঃখ বা বিরহের সময় যদি কোনো সুখ বা আনন্দের গান বাজানো হয় তাও ভালো লাগবে না। রাগ সঙ্গীতেও প্রত্যেকটি রাগ গাওয়ার সময় নির্দিষ্ট করা আছে, যাতে সময়ানুযায়ী রাগটি পরিবেশনে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তাই রেয়াজ বা সাধনার পরিবেশন ছাড়া যে কোনো সময় যে কোনো রাগ গাওয়ার নিয়ম রাগ সঙ্গীতে বা শাস্ত্রীয় সঙ্গীতে নেই। তবে আগেই বলেছি, রেয়াজ করার জন্য বা সাধনা করার জন্য যে কোনো সময় গাওয়া যেতে পারে। শাস্ত্রীয় সঙ্গীতে এ কাল বা সময়কে প্রহর নামে অভিহিত করা হয়। আমাদের প্রাকৃতিক জগতে যেমন 4 প্রহরে একদিন ধরি, সকাল, দুপুর, বিকাল, রাত্রি, শাস্ত্রীয় সঙ্গীতে দিবা রাত্রি মিলে 8 প্রহর হয়। এবার আসি সর্বশেষ পকর স্বর কাকে বলে। রাগে ব্যবহৃত যে অল্প সংখ্যক স্বর সমষ্টি দ্বারা রাগের রূপ বা পরিচয় পাওয়া যায় সেই স্বর সমষ্টিকে পকর স্বর বলে। অর্থাৎ 4-5টি স্বর দিয়ে কোনো সুরের কাজ করলে যদি কোনো রাগ চেনা যায় তবে ওই স্বর কয়টি পকর স্বর। মূলত পকর স্বরের মাধ্যমেই রাগের পরিচয় পরিষ্কার হয়ে ওঠে। আমাদের পরবর্তী প্রশ্ন, লোকসঙ্গীতে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? আমরা জানি যে লোকসঙ্গীতে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা যায়, যেমন হারমোনিয়াম, তবলা বায়া, বঙ্গ, কঙ্গ, মন্দিরা, জিপসি, অক্টোপ্যাড, বাঁশি, একতারা, দোতারা, ঢোল, খোল, খঞ্জনি, সানাই, মারাক্কাস, করতাল, বেহালা ইত্যাদি। তবে বর্তমান যুগে আমরা দেখতে পাই কিবোর্ড, সেতার, অ্যাকর্ডিয়ন ইত্যাদি বা গিটার ইত্যাদি আমাদের লোকসঙ্গীতের বাদ্যযন্ত্রে ব্যবহার করতে দেখা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, পঞ্চকবির নাম ও জন্ম মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেনকে একত্রে পঞ্চকবি বা পঞ্চরত্ন নামে ডাকা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 8ই মে ইংরেজি আর 1268 সালের 25শে বৈশাখ বাংলা জন্মগ্রহণ করেন। তিনি 1941 সালের 7ই আগস্ট ইংরেজি, 1348 সালের 22শে শ্রাবণ বাংলা 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ইংরেজি, 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বাংলা জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালের 29শে আগস্ট ইংরেজি, 1383 খ্রিস্টাব্দের 12ই ভাদ্র বাংলা 77 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়।
হাসির গানের বিখ্যাত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালের 19শে জুলাই জন্মগ্রহণ করেন। তিনি 1913 সালের 17ই মে 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন। অতুল প্রসাদ সেন, তিনি 1871 সালের 30শে অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 1934 সালের 26শে আগস্ট 63 বছর বয়সে অতুল প্রসাদ সেন মৃত্যুবরণ করেন। পঞ্চকবির সর্বশেষ কবি রজনীকান্ত সেন। সবার কাছে রজনীকান্ত সেন কান্তকবি হিসেবে পরিচিত। 1865 সালের 26শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে 1910 সালের 13ই সেপ্টেম্বর 45 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, হাতে তালি দিয়ে 5টি প্রধান তাল দেখা। প্রধান 5টি তাল আমরা বেছে নিয়েছি দাদরা, তেওড়া, কাহারবা, ঝাপতাল এবং ত্রিতালকে। আমরা প্রথমে এক গুণ লয়ে দেখাবো, তারপর এক আবর্তনে আমরা দ্বিগুণ লয়ে তা দেখাবো। প্রথমে আসি তাল দাদরা। যেহেতু হাতে তালি দিয়ে দেখাতে হবে, তাই আমরা তালিটা এরকম উপরের দিকে রেখে আমরা তা প্রকাশ করব। দাদরা তালের বোল হলো ধা, ধি, না, না, তি, না, ধা। এবার এক আবর্তনে দ্বিগুণ ধা, ধি, না, ধা, ধি, না, না, তি, না, ধা। এবার তাল তেওড়া। তেওড়া তাল 7 মাত্রা বিশিষ্ট একটি বিষমপদী তাল। এই তালটি 3-2-2 ছন্দে 3 ভাগে বিভক্ত। এই তালের প্রথম মাত্রায় সম এবং এই তালে কোনো ফাঁক নেই। আমরা আগে প্রথমে তালটি দেখে নিই। ধি, ধি, না, ধি, না, ধি, না, ধি। এবার আমরা এক আবর্তনে দ্বিগুণ লয় দেখব। ধি, ধি, না, ধি, ধি, না, ধি, না, ধি, না, ধি। এবার কাহারবা। কাহারবা 8 মাত্রা বিশিষ্ট একটি সমপদী তাল, 4-4 ছন্দে 2টি ভাগে বিভক্ত। এর প্রথম মাত্রায় সম এবং পঞ্চম মাত্রায় ফাঁক। আমরা প্রথমে এক আবর্তনে মধ্যলয় দেখব, তারপর এক আবর্তনে দ্বিগুণ লয় দেখব। ধা, গে, তে, টে, না, গে, ধি, না, ধা। ধা, গে, তে, টে, ধা, গে, তে, টে, না, গে, ধি, না, ধা। এবার তাল ঝাপতাল। ঝাপতাল 10 মাত্রা বিশিষ্ট একটি বিষমপদী তাল। এই তালটি 2-3-2-3 ছন্দে 4টি ভাগে বিভক্ত। এই তালের প্রথম মাত্রায় সম এবং ষষ্ঠ মাত্রায় ফাঁক। আমরা এটিও প্রথমে মধ্যলয়ে, তারপরে এক আবর্তনে দ্বিগুণ লয়ে দেখব। ধি, না, ধি, ধি, না, তি, না, ধি, ধি, না, ধি। ধি, না, ধি, ধি, না, ধি, না, ধি, ধি, না, তি, না, ধি, ধি, না, ধি। এবার ত্রিতাল। ত্রিতাল 16 মাত্রা বিশিষ্ট একটি সমপদী তাল। এই তালে 4-4-4-4 ছন্দে 4টি ভাগে বিভক্ত এবং এ তালে প্রথম মাত্রায় সম এবং নবম মাত্রায় ফাঁক রয়েছে। প্রথমে মধ্যলয়, তারপরে এক আবর্তনে দ্বিগুণ লয়। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, তে, ধিন, ধিন, ধা, ধা। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, তে, ধিন, ধিন, ধা, ধা।
আমরা প্রধান 5টি তালের একগুণ এবং দ্বিগুণ লয়ে হাতে তালি দিয়ে দেখালাম এবং আমাদের আজকের প্রাথমিক সঙ্গীতের তত্ত্বীয় ধারণার পঞ্চম পর্বের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি এ থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে আমরা উৎসাহিত বোধ করব এবং আপনারা আরও যে যে বিষয়গুলো জানতে চান তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা অবশ্যই তা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।